নির্বাহী আদেশে যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আপনার সরকার চেঞ্জ হতে পারে, তখন তো এটা উল্টেও যেতে পারে। আমরা জামাতের মধ্যে দেখলাম একই অবস্থা। আগের দিন সম্পূর্ণরূপে 2 দিন আগে নিষিদ্ধ করলো। 2 দিন আগে নিষিদ্ধ করার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যখনই 5 তারিখ আসলো সব উল্টা হয়ে গেল, জামাতের সব কিছু মুক্ত হয়ে গেল। আগে প্রথমে নিবন্ধন বাতিল হয়েছিল, তারপরে রাজনীতিও নিষিদ্ধ হয়েছিল নির্বাহী আদেশে। তো এই যে নির্বাহী আদেশে বাতিল হলো, নিষিদ্ধ হলো, তাতে কি হয়েছিল, ব্যাড এফেক্টটা কতটুকু পড়েছে? জামাত গুপ্ত রাজনীতি শুরু করেছিল। জামাতের আর কিচ্ছু করার ছিল না। জামাত এর ঘরে ওর ঘরে নিজের সন্তান কুকিলের মতো মানুষ করা শুরু করেছিল মানে এখনো করছে। যখন যার প্রয়োজন হচ্ছে তাকে জামাত বের করে আনছে। এটা যদি রাজনীতি যদি নিষিদ্ধ না করতো তাহলে হয়তো বা আমাদের এটা দেখতে হতো না, হয়তো বা রেয়ার থাকতো। কিন্তু একদম ঘটা করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 15.5 বছর দেখলাম জামাত নিষিদ্ধ হওয়ার পরে ছাত্রলীগের সাথে মিলে যাওয়ার পরে যখন আওয়ামী লীগ পতিত হলো, তারপরে জামাত কিন্তু কি বললো, কোনো রাজনীতি ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে চলতে পারে না। তো চলতে পারে না বললো, আমরা কিন্তু তাই মনে করেছি। আর ওরা একদম সাধারণ ছাত্রছাত্রী হয়ে গেল। আসলে কিন্তু তারা সাধারণ ছাত্রছাত্রী ছিল না। তারা নিষিদ্ধের সময় আওয়ামী লীগের শেল্টারে চলেছে, কিন্তু তাদের নিজস্ব একটা আলাদা পরিধি নিয়ে চলেছে। পরবর্তীতে তারা স্বতন্ত্র হয়ে গেল। স্বতন্ত্র হয়ে তারা যা কাজটা করলো, এই যে ভোটের যে এই কাহিনীগুলো করলো বিভিন্নভাবে, হ্যাঁ, এটা কিন্তু নিষিদ্ধের একটা অপপ্রতিফলন আমি বলবো। তার মানে জামাত আন্দোলন করে কি আসলে কি বোঝাতে চাই? ডাকসু এবং জাকসুতে যে এই যে শিবির যে একই জিনিসটা, একই জিনিস। আমি ওইটার এইটা আপনার শেষ করে আগে শক্তিমত্তা, জি, শক্তিমত্তা অন্যের ঘরে মানুষ করে সন্তান শক্তিমত্তা বাড়িয়েছে তারা। এটার যদি আবার যদি এরকম নিষিদ্ধ হয় যে এটা ছাত্রলীগে এখন জামাতের ঘরে মানুষ করবে, বিএনপির ঘরে মানুষ করবে আরো 5 জনের, কারণ একে তো তার উপায় নাই, 2 সে শিখেছে কিভাবে করতে হয়। তো মানুষের হৃদয়টা হচ্ছে বড় একটা রহস্যময় জায়গা। আপনি সেই মানুষ যদি নিজে থেকে না বলে, তার কয়টা শতকরা 1%ও তো আপনি বের করতে পারবেন না যে সে যে রাজনীতিটা সাপোর্ট করে সেটা সে মনে প্রাণে করে না, এটা তো বোঝা যাবে না। সো পরবর্তীতে যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, তখন বোঝা যাবে, সে যখন অ্যাবাউট টার্ন চেক করবে, তখন বোঝা যাবে যে আমার কত বড় ক্ষতিটা হয়ে গেছে। তা আমরা তো রাজনীতি চাই, আমরা রাজনীতির বিস্তার চাই, আমরা অপরাজনীতির বিস্তার চাই না। সেই জন্য আমরা বলছি যে এটা এক ধরনের চরম বাজে একটা জিনিস হয়ে দাঁড়াবে। আজকে আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যেটাই বলেন, নির্বাহী আদেশে যেটাই নিষিদ্ধ হবে তারাই একটা শেল্টার খুঁজবে বা খুঁজতেছে। আমরা মাঝে মাঝেই শুনি যে ঢাকা এবং ঢাকার আশেপাশে প্রায় 15 লক্ষ মতো লোক, আওয়ামী লীগের লোক অবস্থান করছে, যে কোনো সময় যে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। আমরা যখন বিমান দুর্ঘটনা দেখলাম, তখন দেখলাম ওখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনের মধ্যে ওইখানে আওয়ামী লীগ পাওয়া গেল। কিংবা পরের দিন যখন সচিবালয়ে আপনার পরীক্ষা পিছানোর দাবিতে, পরীক্ষার দাবিতে যখন আন্দোলন হলো, সেখানেও কিন্তু আপনার ছাত্রলীগ যুবলীগ পাওয়া গেল। এই যে আমরা যখন আনসারের আমরা প্রতিবাদ দেখেছি, তখনও কিন্তু ওর মধ্যে পেয়েছি। সো এই জায়গাগুলো আরো বেশি হবে যদি আরো জাতীয় পার্টি থেকে শুরু করে সব নির্বাহী আদেশে বন্ধ হয়। তার চেয়ে যদি বিচার বিভাগের মাধ্যমে যদি এটা হয়, সময় নিয়ে একদম ক্রনোলজিক্যালি এটা বন্ধ হবে, যে তুমি এই খারাপ কাজ করছো, তোমার রাজনীতি করার কোনো তোমার নাই, রাইটস নাই। সেটা হলেও কিন্তু তখন একটা কথা থেকে যায়, তারপরেও কিন্তু অনেকটা বেটার হবে নির্বাহী আদেশে নিষিদ্ধের চেয়ে, অনেকটা বেটার হবে। সে যখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার পরেও সঠিক জবাব দিতে পারবে না, সঠিক আপনার উইটনেস জোগাড় করতে পারবে না, তখন সে কিন্তু ডেস্ট্রয় হতে বাধ্য। ডেস্ট্রয় একটা হয়ে গেলে তখন সে মাথা তুলে দাঁড়াতে সমস্যা হবে। কিন্তু ঘরের মধ্যে থেকে আপনার একই জায়গায় থাকলেন, আপনি রাজনীতি করতে পারবেন না, তখন কিন্তু আপনি বিকল্প রাস্তা খুঁজবেন। বিকল্প রাস্তা খুঁজতে গেলে কিন্তু বিকল্প কোনো রাস্তায় যে সব রাস্তায় ভালো হবে, বাইপাস সার্জারি সবই যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, বরং বেশিরভাগ খারাপ হওয়ার গ্যারান্টি আছে এখানে। তো সেই জন্য আমরা বলতে চাই যে নির্বাহী আদেশটাকে বাদ দিয়ে বিচার বিভাগের মাধ্যমে যেটাই করেন আপনি। এবং এই যে আরেকটা কথা সালাউদ্দিন সাহেব বলেছেন যে একই সাথে যদি 28টা দল একসঙ্গে কাজ করেছে, 28টা দলের যদি রাজনীতি বন্ধ করে দেন, তাহলে ইলেকশন কাকে নিয়ে করবেন? তো এটাও কিন্তু একটা কথা। এখানে বড় পাপিষ্ট তাকে আপনি ধরেন, ছোট ছোট পাপিষ্ট কারো কিন্তু উপায় ছিল না। আমরা দেখেছি এরশাদ সাহেব কিন্তু না করেছে,
আমি তার মানে জাতীয় পার্টির পক্ষে বলছি না, কিন্তু সত্য কথাটা বলছি। এরশাদ সাহেবকে হসপিটালে ভর্তি করা হয়েছে, ভর্তি করার পরে এরশাদ সাহেব আবার ওইখান থেকে গলফ খেলতে গেছে, তারপরে শুনেছি যে কোন কোন দেশের লোক এসে এরশাদ সাহেবকে থাপ্পড় দিয়েছে। এরপরে এরশাদ সাহেব নমিনেশন জমা দেয় নাই, সেটাও কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সে পাস, অটো পাস এমপি হয়েছে নমিনেশন ফর্ম জমা দেওয়ার বাইরেও। তাহলে এই যে কাহিনীগুলো করেছে। আবার আমরা সর্বশেষ আমরা একাদশ নির্বাচনে যেটা দেখলাম, দ্বাদশ নির্বাচনে যেটা দেখলাম, সেটা হলো জিএম কাদের বলল নির্বাচনে যাবে না যাবে না যাবে না, যখনই সে একটা দেশে ভ্রমণে গেলেন ওইখান থেকে আসার পরে তার সুর একদম চেঞ্জ, একদম চেঞ্জ। এখন সে বিপদাপন্ন যে কোনো মানুষের কিন্তু অনেক কিছু হালাল থাকে, তো এখন সে কতটা বিপদাপন্ন ছিল সেটা সে জনসমক্ষে এসে বলুক, সেটার চুলচেরা হিসাব হোক, বিচার বিভাগ বলুক তাকে কি করবে, তাকে কোন শাস্তি দিবে, সেটার জন্য আমরা মনে করি যে আমাদের অপেক্ষা করা উচিত। 1 বছরের বেশি সময় চলে গেল, যেহেতু রাজনৈতিকভাবে সমাধান হয় নাই, উল্টা আরো বাড়ছে, দফা আরো বাড়ছে, সেখানে সরকারের একটা অন্তর্বর্তী সরকারের তো একটা অবশ্যই দায়িত্ব আছে। রাজনীতিবিদদেরকে যখন যা খুশি সেটা করতে দেওয়ার জন্য তো আর তাকে আনা হয় নাই। তো যেহেতু সামনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, উনি কিন্তু একটা সবার উদ্দেশ্যে একটা ফ্রেমের মধ্যে একটা সমস্যার সমাধান করতে পারেন, যে এই সময়টুকের মধ্যে এগুলা না বলাই শ্রেয়, কারণ নেক্সট সরকার যখন আসবে তাদের মাধ্যমে এগুলো সুরাহা হবে। লাইক জুলাই সনদ যতভাবেই আমি ধরেন লিখলাম, সিগনেচার করলাম, যখন জয়যুক্ত হয়েছে বলে এটাকে শেষ করে দেওয়া হবে, তখন কিন্তু ওই সিগনেচারের কোনো দাম থাকবে না, আমার যতটুকু ধারণা। আমি কয়েকদিন তো কিছুদিন সংসদে ছিলাম, তো এইটার ভীষণ জোর ওই জয়যুক্ত হয়েছে অথবা না জয়যুক্ত হয়েছে। তো এখন যারা সরকারে আসবে তারা জবরদস্তি করে জুলাই সনদে একটা জিনিস আপনি ঢুকিয়ে দিলেন, এখন বিপদে ফেলে আপনি ঢুকিয়ে দিলেন, পরে এটা যে রাখতেই হবে এমন কোনো কথা নাই। যেমন আপনার 2008-এ আরপিওতে নারীদের 33%, এটা কিন্তু একদম গ্রহণযোগ্য একটা কজ ছিল, 33% অংশগ্রহণে সব দলগুলো এক হয়ে তারা কিন্তু প্রাথমিকভাবে 10% ফিল আপ করে কিন্তু ইসির কাছে জমা দিয়েছে সব দল নারীদের। আস্তে আস্তে আপনার এটা ধারাবাহিকভাবে 20 সাল নাগাদ আপনার এটা 33% হবে। যখন 20 সাল আসলো, 20 পর্যন্ত তারা কেউই ফুলফিল করে নাই এবং ওটাকে 25-এ টাইম নিল। 25 আবার যখন আসলো তখন কেউ জানেও না, তারা অলরেডি সব দল এখানে এক হয়ে গেল, আবার টাইম নিল 30 পর্যন্ত। তো এই যে টাইম বাড়ানোটা, যেটা ইচ্ছা না হলে কিছুই হবে না, ইচ্ছা হলে একটা সংশোধনী এনে আপনাকে এটাকে গুরুত্ব দেওয়া হলো জুলাই সনদ, আবার যে আরেকটা সংশোধনী এসে যে এটা ভেঙে যাবে না এর কোনো নিশ্চয়তা আছে, গ্যারান্টি নাই। তো এই জন্য এমন কিছু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই জিনিসগুলো আপনার ধরেন লেভেল প্লেইং ফিল্ড, এটা সবারই চাওয়া, এটা শুধুমাত্র জামাত চাইছে তা না, আমরা আরো বেশি চাইছি। কারণ আমরা দুইটা নির্বাচন, ছোট ছোট ইউনিভার্সিটিগুলোর নির্বাচন আমরা দেখলাম, এখানে অনেক অনিয়ম ছিল, অনেক রকম অনিয়ম ছিল। ব্যালট আমরা দেখেছি ছাপানো থেকে শুরু করে রাতেই ডেলিভারি হয়ে গেছে, যেটা দেওয়ার কথা সকালবেলা। এবং এই অনিয়মগুলোকে কেন্দ্র করে কিন্তু নির্বাচন কমিশনের টিচাররা কিন্তু পদত্যাগ করেছেন। সেই জায়গায় বলতে চাই, এখান থেকে কিন্তু শেখারও অনেক কিছু আছে। সেই লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকতে হবে। এইখানে চতুরতা করা, চালাকি করা, এগুলো কোনটাই হওয়া উচিত না। বা জাকসু নির্বাচন থেকে শেখার কিছু আছে, এই প্রভাবটাকে জাতীয় রাজনীতিতে, জাতীয় নির্বাচনে পড়বে মনে হয়? এই প্রভাব জাতীয় নির্বাচনে যদি পড়তো, যে আমাদের মান্না ভাই বলছে, তাহলে তো 2বারের ভিপি জিএস, একবারের আরেক ইউনিভার্সিটির, তাহলে তো উনি অনেক কিছু করে ফেলতেন। কিংবা আমরা যদি দেখি বামরা যত ভিপি জিএস হয়েছে, আপনি দেখেন সেলিম ভাই থেকে শুরু করে অনেকগুলো, মতিয়া চৌধুরী আওয়ামী লীগে না আসলে কি হতে পারতেন আপনি বলেন। তো এরকম বামরা অনেকগুলো হয়েছে, তাদের কি হয়েছে, সুলতান মনসুর থেকে শুরু করে পরাজয়কে, ছাত্র দলের যে পরাজয় বা ভরাডুবি যেটি বলছি, এটিকে তাহলে আপনি যে বলছেন অভিযোগগুলোর কথা বলছেন, এই কারণে অভিযোগগুলোকে আপনি উড়িয়ে দিতে পারেন না। জি, তো সেটা আমলে নিয়ে কেন অভিযোগগুলো, মিডিয়া ট্রায়াল, তারপরে সবকিছু, টিচারদের মানসিকতা, এগুলো কোনোটাই এড়িয়ে যাওয়ার মতো না। তারা যদি মনে করে এখন একটা দল যেটা যাবে, লাইক আপনি 90-এর কথা যদি তোলেন, 90-এর প্ল্যাটফর্মটা এমনই ছিল যে ওটা বিএনপির পক্ষেই ছিল, এই কারণে যে শেখ হাসিনা বেশ কয়েকবার জাতির সঙ্গে বেইমানি করেছে, নির্বাচনে গিয়েছে বেইমানি করে এরশাদের সাথে, এরকম অনেক কিছু ছিল। জনগণ তার উপর তুষ্ট ছিল না,
সেটা একটা প্ল্যাটফর্ম গড়েই উঠেছিল, ডাকসুটা হয়েছে, পরের বছর হয়েছে ইলেকশন। এটা একটা মানে এটা কি ফ্যালাসির মতো আমি বলতে পারি, হঠাৎ এটা মিলে গেছে, এটা ফ্যালাসির মতো। কিন্তু সব সময়ের জন্য যদি আপনি ডাকসুকে ধরেন, যত ডাকসু স্বাধীনতার পরে থেকে হয়েছে বা স্বাধীনতার আগে হয়েছে, সেই দলগুলো ক্ষমতায় আসছে কিনা, এটা ওরকম না, আপনার ওই দলগুলোর উপর ডিপেন্ড করবে। এবং এইখান থেকে যেটা হয়েছে এটা শেখা গেল যে লেভেল প্লেইং ফিল্ড নাও হতে পারে, কারণ ছোট্ট একটা জায়গায় লেভেল প্লেইং ফিল্ড হয় না, যেখানে শিক্ষিত লোকের সম্পূর্ণরূপে শিক্ষিত লোকের ভোট, সেইখানে লেভেল প্লেইং ফিল্ড হয় না। তাহলে যেখানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মজুর থেকে শুরু করে অশিক্ষিত, মূর্খ সবাই ভোট দিবে, নারী পুরুষ সম্মিলিত, সেইখানে আপনার লেভেল প্লেইং না হলে কি হবে, সেটা একটা জিনিস। জুলাই বিচার যেটা হাফিজ ভাই বলছিলেন, বিচার তো হচ্ছেই, বিচার এত চলমান, এটা এমন না যে কালকের মধ্যে আপনি বিচার করে ফেলতে পারবে। যেটা যাও হতো, আমরা বলেছিলাম যে একের অধিক অনেকগুলো ট্রাইব্যুনাল করার জন্য, সেটা সরকার কিন্তু করে নাই। সরকারের মতোই আস্তে ধীরে ধীরে টালেমে এটা করছে। সরকারের কার্যক্রম দেখে আর নির্বাচন দেখে মনে হয় না যে এই সরকার নির্বাচন চায়, কার্যক্রমের দিকে তাকালে। কিন্তু সরকার সমানে প্রত্যয় যোগ করছে, হবেই নির্বাচন, হবেই বলছে, আমরাও দেখছি, আমরাও অপেক্ষা করছি, প্রত্যাশা করছি। তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা সরকারের উপর, আবারও বলছি যে সরকার এটা নির্বাহী আদেশ দিতে পারে না, যদিও দেয় একই নিয়মের মধ্যে সরকার চাইলে দিতেও পারে। যেটা আওয়ামী লীগকে সে স্থগিত করছে, ঠিক একইভাবে সে করতে পারে। আওয়ামী লীগকে স্থগিত করার আগে 2-3 দিন আগেও কিন্তু সরকার বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ করা যায় না, তারপরেও কিন্তু করেছে সে।